হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল এবং বেশ কয়েকদিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। প্রথমে ব্রিটেনে নতুন পার্টি ক্ষমতায় এসেছে, সেটা নিয়ে অনেক কিছু বিষয় রয়েছে, খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয় ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব। তার সাথে সাথে নতুন যে সংহিতা এসেছে সেখানে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়তে পারে এটা নিয়ে কিন্তু আগেও বলেছি, প্রশ্ন কিন্তু আসবেই আসবে। এমসিকিউ হোক, ডেসক্রিপটিভ রাইটিং হোক, এটা আমাদের খুব ভালো করে তৈরি করে রাখা প্রয়োজন। এর সাথে ম্যানগ্রোভ অরণ্য সম্পর্কে, সুন্দরবন সম্পর্কে অনেক কিছু ডিটেলস এখানে আছে যেটা কিন্তু আবশ্যিক আমাদের জন্য, সেটাও দেখে নেব। এবং 2 তারিখ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলসে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে স্ট্যাটিক পোর্শনটাও কিন্তু আমরা এখানে দেখে নেব। তো প্রথমে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং তিনি কিন্তু লেবার পার্টি থেকে, কনজারভেটিভ পার্টি দীর্ঘ 14 বছর ক্ষমতায় ছিল, তো সেখান থেকে সেই পার্টির শাসনের অবসান ঘটিয়ে 400রও বেশি আসন পেয়েছে। 650টা সিট রয়েছে ব্রিটেনে হাউস অফ কমন্সে। আমাদের যেটা নিম্নকক্ষ যেমন লোকসভা, এখানে হাউস অফ কমন্স সেখানে 650টা সিট রয়েছে। তো সেখানে ম্যাজিক ফিগার হচ্ছে 326। লেবার পার্টি 410টারও বেশি আসন পেয়েছে। এই কতগুলো আসন পেয়েছে এখান থেকে তো প্রশ্ন হতে পারে। লেবার পার্টি কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দিয়েছে, কনজারভেটিভ পেয়েছে মাত্র 121টা আসন, অর্থাৎ ঋষি সুনাক কিন্তু এখানে পরাজিত হয়েছেন। তো ঋষি সুনাক 2022 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ব্রিটেনে, এবং সেখানে কিন্তু তার কিছু সাফল্য আছে, কিছু ব্যর্থতা আছে। 11% মূল্যবৃদ্ধির হারকে তিনি 2% নামিয়ে আনতে পেরেছিলেন। আমরা জানি দীর্ঘদিন ব্রিটেনে কিন্তু মূল্যবৃদ্ধি চড়া রয়েছে, অনেকটা কমাতে পেরেছিলেন, কিন্তু তা সত্ত্বেও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সংকট, কোভিড অতিমারির ধাক্কা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে দেশের যে দুরবস্থা দাঁড়িয়েছিল তাতে বিশেষ নিরাময় ঘটানো যায়নি। মুদ্রার মূল্যবৃদ্ধির পাশাপাশি শুল্ক বৃদ্ধি, বাসস্থানের ঘাটতির মতো সমস্যা দুর্ভোগ বাড়িয়েছে ব্রিটিশ জনসাধারণের। অভিবাসনকে নিয়ে টরি সরকারের কার্যকলাপ বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 2025 সালের মধ্যে হওয়ার কথা হলেও বিরোধীদের বিপাকে ফেলতে দ্রুত সাধারণ নির্বাচন করার পদক্ষেপ করেন সুনাক, কিন্তু তার এই রাজনৈতিক চালই সম্ভবত কনজারভেটিভদের আরও সংকটে ফেলল। অর্থাৎ 25 এগিয়ে আনা হয়েছিল, তো সেটা কিন্তু বিপরীত দিকে গিয়েছে, কনজারভেটিভ পার্টির বিরুদ্ধে গিয়েছে সাধারণ মানুষের রায়। তো নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন? কিয়ের স্ট্যামার্ক। তো উনি প্রতিশ্রুতি দিয়েছেন চাকরিরতদের জন্য শুল্ক বৃদ্ধি করা হবে না, আয়কর, জাতীয় বীমা বা ভ্যাটের প্রাথমিক, উচ্চ বা বাড়তি হারে কোনো বৃদ্ধি করা হবে না। তিনি দাবি করছেন মানুষের কষ্ট লাঘব করতে দেশে জাতীয় স্বাস্থ্য পরিষেবায় বিশেষ মনোযোগ দেওয়া হবে, কাজের সময় বাইরে যাতে স্বাস্থ্যকর্মীরা কাজ না করেন তার জন্য দেওয়া হবে উৎসাহ ভাতা। তো এখানে উন্নত দেশের অর্থনীতিতেও কিন্তু এরকম অর্থনৈতিক সংস্কারমূলক বিভিন্ন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি, সেখানেও রয়েছে। অভিবাসন নীতিও বর্জন করবেন বলে তিনি জানিয়েছেন। 14 বছর পর ক্ষমতায় এসে লেবার পার্টির সামনে এখন বিরাট চ্যালেঞ্জ, যেগুলো দিয়েছেন তারা প্রতিশ্রুতি, তারা কীভাবে পালন করবেন সেটা দেখার বিষয়। তো এটা একটা অতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিউজ, এটা কিন্তু খুব ভালো করে আমাদের জানতে হবে। নেক্সট দেখব খুব গুরুত্বপূর্ণ নতুন সংহিতা কী প্রভাব ফেলবে। 3 থেকে 7 বছর জেল হতে পারে এমন ধরনের অভিযোগ দায়েরের প্রশ্নে যদি অফিসার মনে করেন ওই অভিযোগ মিথ্যা হলেও হতে পারে, তিনি সেই সময়ই এফআইআর দায়ের না করে অভিযোগের প্রাথমিক তদন্ত করে দেখতে পারবেন। সরাসরি এফআইআর না করে তদন্ত করে দেখতে পারবেন, সেক্ষেত্রে তার এসিপি পর্যায়ের অফিসারের কাছ থেকে তদন্তের জন্য অনুমতি নিতে হবে, এসিপি পর্যায়ের অফিসার থেকে। আশঙ্কা, এতে গরিব দলিত পিছিয়ে পড়া শ্রেণীর পক্ষে প্রভাবশালীদের বিরুদ্ধে এফআইআর করা সমস্যা হতে পারে। তদন্তকারী অফিসার মামলা ধামাচাপা দিয়ে দিতে পারেন বলে আশঙ্কা। যেহেতু এফআইআরটা করা যাচ্ছে না, তো এখানে হতেই পারে এখানে তদন্ত করার নামে সেটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হলো, এর একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি, এতে চার্জশিট পেশ হওয়ার সময়সীমার মধ্যে একাধিকবার নিজেদের হেফাজতে নিতে পারবে পুলিশ। চার্জশিট পেশের সময়সীমা আমরা জানি 90 দিন করা হয়েছে, এবং তার মধ্যে একাধিকবার ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পুলিশ নিতে পারবে। অডিও ভিডিও ক্লিপ বা ফোনে কথোপকথনের মধ্যে অন্তর্ভুক্ত মূলত এতদিন অতিরিক্ত প্রমাণ হিসেবে ব্যবহার হতো, এবার তা অভিযুক্তের বিরুদ্ধে মূল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। অডিও ভিডিও ক্লিপ, ফোনে কথোপকথন, এই সমস্ত ক্লিপিং, এগুলোকে কিনে মূল প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। পুলিশি হেফাজতে অভিযুক্ত বা নিরাপরাধ ব্যক্তির মৃত্যু হলে তার শাস্তির স্পষ্ট কোনো দিশা নেই। নিরাপরাধ ব্যক্তি যদি মৃত্যু হয় তার শাস্তির কিন্তু কোনো স্পষ্ট দিশা নেই, এটা একটা খুব গুরুত্বপূর্ণ। পুলিশি হেফাজতে যদি হয় এরকম কোনো কিছু প্রতিবাদ জানিয়ে অনশন অপরাধমূলক কাজের আওতায়,
যা গণতান্ত্রিক পথে আন্দোলনকে রোখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা আন্দোলন হবে সেটাকে অপরাধমূলক কাজের আওতায় ফেলা হচ্ছে। সংঘবদ্ধ অপরাধকে প্রথমবার শাস্তির তালিকায় নিয়ে এলেও সংঘবদ্ধ অপরাধের স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই, তা তদন্তকারী অফিসারের উপর ছেড়ে রাখা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা জানি পিটিএ গণহত্যা যেটা সেখানে সেটাকে অপরাধের আওতায় আনা হয়েছে, তো সেখানে কিন্তু স্পষ্ট কাকে বলা হবে সংঘবদ্ধ অপরাধ সেটা কিন্তু বলা নেই। সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে অভিযুক্ত কর্মীর ঊর্ধ্বতন অফিসারের সম্মতি প্রয়োজন। এতদিন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি চাইতে হতো, শুধুমাত্র ঊর্ধ্বতন অফিসারের সম্মতি প্রয়োজন হলেই হবে। গাড়ি চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনা হলে সাজা 5 বছর থেকে পাশাপাশি সাজা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। পুলিশকে না জানালে সর্বাধিক 10 বছরও কিন্তু সাজা হতে পারে। অর্থাৎ কেউ যদি অ্যাক্সিডেন্ট করার পর সে যদি পালিয়ে যায় চালক, তার কিন্তু আরও বেশি সাজার পরিমাণটা বাড়বে যদি না জানা এসে। তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এটা নিয়েও অনেক প্রতিবাদ হয়েছে, আমরা জানি এটা পাস হওয়ার সময় প্রতিবাদ হয়েছে ট্রাক চালকদের প্রতিবাদের কারণে। এই আইনটা এখনও কিন্তু কার্যকর হয়নি। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সমস্ত পরিবর্তন আসতে চলেছে, যেটা যথেষ্ট সমালোচনার জায়গা রয়েছে। এই ধরনের কোনো কিছুর প্রতিবাদ জানিয়ে যদি অনশন করা হয়, সেটাকে যদি অপরাধের মধ্যে ফেলা হয়, তো সেটা নিয়ে অনেক প্রতিবাদ বা এই ধরনের যে বিষয়গুলো ধামাচাপা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে, অডিও ভিডিও ক্লিপকে মূল অপরাধের, এই সমস্ত সবকটা পয়েন্ট এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমাদেরকে এগুলো খাতায় লিখে রাখতে হবে বা যে কোনোভাবে বারবার রিভিশন দিয়ে এটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে। নেক্সট দেখব পড়শি যখন ম্যানগ্রোভ। রেমালের ঝাপটায় সুন্দরবনে প্রাণহানি হয়নি। আগাম সতর্কবার্তা থাকায় সরকারি তৎপরতায় সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 লক্ষ মানুষকে। কিন্তু বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা এখনও যে নড়বড়ে, এই ঝড়টা ফের প্রমাণ করলো। এবারও বাঁধ ভেঙে ভেসে গেল বাদাবনের বিস্তীর্ণ অঞ্চল। সুন্দরবন অঞ্চলে বাঁধ ভাঙছে। এটা আজকের কথা নয়, এটা কিন্তু দীর্ঘ সময়ের কথা। আমপানের পর সেচ দপ্তরে 378টা নদী সংলগ্ন বিপন্ন বাঁধ চিহ্নিত করে। নদী বাঁধের যা প্রায় 1/3 বিপন্ন বাঁধ রয়েছে 378টা। আমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। বিপর্যয় মোকাবিলা আমাদের যে সিলেবাসে রয়েছে, বিশেষ করে যারা অপশনাল জিওগ্রাফি রয়েছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। অথবা সুন্দরবন বা এই পরিবেশ ব্যবস্থাপনা, ঝড়, বিশেষ করে ক্রান্তীয় ঘূর্ণবাত আমাদের প্রচুর দেখা যাচ্ছে সাম্প্রতিককালে, সেটা নিয়ে কিন্তু আমাদের লিখতে দেওয়া হতে পারে ডিসক্রিপটিভ রাইটিংয়ে। আগামী মিসলেনিয়াস ক্লার্কশিপ বা WBCS মেন্সের কিন্তু এটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, তো আমাদের এটা জানতে হবে। কিলোমিটার প্রতি বাঁধ সংস্কারের খরচ প্রায় 14 কোটি টাকা। বাঁধের ভিত্তি পোক্ত করতে পারলে এই বিপুল খরচ কিছুটা কমানো সম্ভব। তাই প্রস্তাব করা হয় ম্যানগ্রোভ আবাদ বাড়ানোর। বলা হয় বাঁধের বাইরে ভিতরের অংশে বরাবর ম্যানগ্রোভের আচ্ছাদন তৈরি করলে স্রোতের অভিঘাত নিয়ন্ত্রণে থাকবে, স্রোতের বেগটা কমানো যাবে। বাঁধবে বাঁধের স্থায়িত্ব। বাঁধ প্রযুক্তির পাশাপাশি প্রাকৃতিক জৈব ঢাল ব্যবহার করলেও বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমানো যাবে বলে মনে করেন অনেক পরিবেশবিদ এবং নীতি নির্ধারক। ম্যানগ্রোভ দিয়ে ভূমিক্ষয় কতটা রোধ করা যায় তা নিয়ে মতানৈক্য আছে। তবে সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা গেছে ম্যানগ্রোভ অরণ্যকে অন্তত 10 বছর বাড়তে দিলে বাঁধের ধস আটকানো সম্ভব। ম্যানগ্রোভ বিরল অঞ্চলে, বিশেষত যেখানে নদীচড়ের বাটি আকারের, বাঁধের ক্ষয়ক্ষতি বেশি হয়। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন ম্যানগ্রোভ ঘাটতি পূরণ করলে সুন্দরবনে বাঁধ বিপর্যয় কমানো যাবে। পশ্চিমবঙ্গের বন দপ্তর 2020 সালে 100 দিনের কাজের বরাদ্দকে কাজে লাগিয়ে মিশন ম্যানগ্রোভ চালু করেন। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একটা স্কিম চালু করা হয়, মিশন ম্যানগ্রোভ। দক্ষিণ চব্বিশ পরগনা অন্তর্গত সুন্দরবনের 10টি ব্লকের 58টি গ্রাম পঞ্চায়েতের 4500 হেক্টর জমিতে ম্যানগ্রোভ রোপণ করা হয় এই মিশনের আওতায়। করোনার আবহ ছিল তখন, গ্রামে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন, তাই ম্যানগ্রোভ রোপণ প্রকল্পে অনেকের কর্মসংস্থান করা সম্ভব হয়েছিল। বিপর্যয় মোকাবিলার সঙ্গে সংযোগ করা গিয়েছিল জীবিকার। তবে চারা পুঁতলেই তো কাজ শেষ হয় না, তাকে অন্তত কয়েক বছর বাড়ার সময় দিতে হয়। নদীর চরে মানুষের আনাগোনা নিয়ন্ত্রণ করতে হবে। সুন্দরবন উন্নয়নের বোর্ডের তথ্য, এলাকার কৃষিজীবীদের প্রায় অর্ধেক ভূমিহীন। এদের একটা বড় অংশ আয় করে নদীর মাছ ধরে, মিন সংগ্রহ করে। ম্যানগ্রোভ বাঁচাতে গেলে এদের রোজগার ব্যাহত হবে। মিশন ম্যানগ্রোভ প্রকল্পে লাগানো চারাগুলো কতটা অক্ষত আছে সমীক্ষা করতে গিয়ে বন দপ্তর দেখেছে যে প্রায় গড়ে 75% চারা বেঁচে আছে। তো এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সুন্দরবন বিপর্যয় মোকাবিলার সাথে স্থানীয় জীবিকার সংযোগ না স্থাপন করলে দীর্ঘমেয়াদী সুফল আসবে না। মনোজ বসুর জল জঙ্গল উপন্যাসে মধুসূদন রায় বাদাবন কেটে বসত করতে চেয়েছিলেন, প্রকৃতির কাছে হার মানতে হয় তাকে। তো যাই হোক,
এখানে সাহিত্য দিয়ে ব্যাখ্যা করা আছে, কিন্তু মূল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং এখানে যে প্রকল্পগুলো কাজ হয়, প্রকল্পগুলোতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, সেটা একটা দিক। অরণ্য সুরক্ষা সমিতির মতো সহযোগী প্রতিষ্ঠানের পুনর্বিন্যাস জরুরি। অরণ্য সুরক্ষা সমিতি গঠন করার অন্যতম উদ্দেশ্য ছিল বিকল্প জীবিকা তৈরি করা, যাতে রোজগারের জন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রকে নষ্ট করতে এলাকার মানুষ বাধ্য না হন। তার জন্য এই সমিতিটা করা হয়েছিল, সেটাকে রক্ষা করার কথা বলা হচ্ছে। তো এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি ম্যানগ্রোভ অরণ্য কিন্তু ব্যাপকভাবে বন্যা নিয়ন্ত্রণ তো বটেই, বাঁধ ভাঙা সেটাও রোধ করা সম্ভব। তার সাথে সাথে ঝড়ের ব্যাপকতা, যে ক্রান্তীয় ঘূর্ণবাত আমাদের পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ অরণ্যকে অতিক্রম করে আসে, ম্যানগ্রোভের যদি যথেষ্ট পরিমাণ বাড়বৃদ্ধি হয় তাহলে কিন্তু সেই ঝড়ের প্রকোপ অনেকটা রুখে দেওয়া সম্ভব। সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক, সেটাও আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসব। 2 জুলাই ছিল ওয়ার্ল্ড ইউএফও ডে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। যে সমস্ত ফ্লাইং অবজেক্ট যেগুলো ভিন গ্রহ থেকে আসা বা এরকম কিছু মনে করা হয়, সেটাকে ইউএফও বলা হয়। তো সেটা পালন করা হয় 2 জুলাই। থাইল্যান্ডের সাথে ভারতের আর্মি মৈত্রী এক্সারসাইজ এটা করেছে। ভারত এবং থাইল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ, আমরা জানি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফোর্ট ভাচিরাপাকান, এটা থাইল্যান্ডের তাক প্রভিন্সে, সেখানে এটা অনুষ্ঠিত হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা মহড়া, এটা থেকে প্রশ্ন হয়। নেক্সট, অন্ধ্রপ্রদেশ সিএম চন্দ্রবাবু নাইডু লঞ্চেস এনটিআর ভরসা পেনশন। তো এগুলো রাজ্যের গুরুত্বপূর্ণ। আমরা যদি সেন্টারের এক্সাম দিই তখনই কিন্তু এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট হয়। নেক্সট, তালিবান পার্টিসিপেট ইন 3rd ইউনাইটেড নেশন কনফারেন্স অন আফগানিস্তান। For the first time, Taliban who rule Afghanistan participate in the United Nation Conference on Afghanistan. তো আফগানিস্তানের হয়ে তালিবান কিন্তু ইউনাইটেড নেশনের কনফারেন্সে যোগ দিয়েছে। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রথমবারের জন্য এটা হচ্ছে। 3rd United Nation Conference on Afghanistan was held in Doha, capital of Qatar. Conference ended without any substantial progress on this agenda. তো খুব একটা ফলপ্রসূ হয়নি, কিন্তু অনুষ্ঠিত হয়েছে, এটা ইম্পর্টেন্ট বিষয়। নেক্সট, RBLA and Asian countries to create platform Nexus for fast cross border retail payment. ক্রস বর্ডার রিটেল পেমেন্টের জন্য এখানে কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ইউপিআইয়ের মতো একটা সিস্টেম আসতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, BIS বা ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট এবং সেন্ট্রাল ব্যাঙ্ক ফর এশিয়ান কান্ট্রিজ, এরা কোলাবোরেট করে প্রজেক্ট নেক্সাসের উপর কাজ করছে। মাল্টিল্যাটারাল ইনিশিয়েটিভ এমড অ্যাট এনাবলিং এফিসিয়েন্ট, ফাস্টার অ্যান্ড কোএফেক্টিভ রিটেল ক্রস বর্ডার পেমেন্ট। ক্রস বর্ডার পেমেন্টে বিভিন্ন দেশের মধ্যেকার যে রিটেল পেমেন্ট, খুচরো যে সমস্ত আদান প্রদান, তার জন্য কিন্তু এই সিস্টেমটা আনতে চলেছে। খুব সুন্দর একটা সিস্টেম হবে যদি এটা বাস্তব ফলপ্রসূ হয়। 2026-এর মধ্যে এটা চলে আসবে মনে করা হচ্ছে। উইথ ইন্টারলিঙ্ক ডোমেস্টিক ফাস্ট পেমেন্ট FPS, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ইন্ডিয়া, এখানে FPS সিস্টেমের সাথে এটা যুক্ত করা হবে, ইন্টারলিঙ্ক ডোমেস্টিক ফাস্ট পেমেন্ট সিস্টেমের সাথে। এটা ইম্পর্টেন্ট বিষয়। ঝাড়খণ্ড সেলিব্রেটস হুল ক্রান্তি দিবস। ঝাড়খণ্ডে হুল ক্রান্তি দিবস পালন করা হচ্ছে। এয়ার ইন্ডিয়া সাউথ এশিয়াসে লার্জেস্ট ফাইট ট্রেনিং স্কুল অমরাবতীতে সেট আপ করতে চলেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। সেরা ব্লু অরিজিন অ্যানাউন্স ইন্ডিয়ান পার্টনার নেশন ফর হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম। ইন্ডিয়াকে পার্টনার নেশন ঘোষণা করা হয়েছে। সেরা is calling upon Indians to nominate themselves for selection progress that will cost at per person. The list of nominees open for voting by friends, relatives, etc. Whoever wins the most votes gets to go on an 11-minute fight across the Karman line, 100 km above the earth, on Blue Origin reusable sublittoral rocket New Shepard. এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফ্লাইট প্রোগ্রামে এখানে পার্টিসিপেট করতে পারবে 100 কিলোমিটার, পৃথিবীর 100 কিলোমিটার উপরে ফ্লাইট প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট, ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ফাইবার প্যাসেঞ্জার ট্রেন আনভেইলড ইন চায়না। কার্বন ফাইবারের প্যাসেঞ্জার ট্রেন উদ্বোধন করলো চীন প্রথমবারের জন্য, ফার্স্ট টাইম
সারা বিশ্বের মধ্যে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এই ট্রেন বডিটা 25 থেকে 50% হালকা, লাইটার রেসপেক্টিভলি দ্যান দোজ মেড ফ্রম কনভেনশনাল মেটেরিয়াল, সাধারণ যে মেটেরিয়ালে তৈরি করা তার থেকে অনেক বেশি হালকা। ইন্ডিয়া ডেভেলপ নিউ পাওয়ারফুল এক্সপ্লোসিভ ACBEX2 lethal than TNT। তো স্ট্যান্ডার্ড ট্রিনিটলুন যেটা বিস্ফোরক, তো সেটা নতুন একটা বিস্ফোরক, তার থেকেও বেশি শক্তিশালী বিস্ফোরক ACBEX2 এটাকে তৈরি করা হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নন নিউক্লিয়ার এক্সপ্লোসিভ গ্লোবালি, নন নিউক্লিয়ার পাওয়ারফুল এক্সপ্লোসিভের মধ্যে এটা একটা অন্যতম ACBEX2, TNTর থেকে অনেক বেশি এটা শক্তিশালী। এটা কে ডেভেলপ করেছে? ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড, সাবসিডিয়ারি নাগপুর বেসড সোলার ইন্ডাস্ট্রি, এরা এটা তৈরি করেছে ACBEX2। তো ACBEX2 কি, এটা দিয়ে প্রশ্ন হতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম। নেক্সট দেখব, ইন্ডিয়া এয়ারফোর্স ইনাগোরেট ওয়েপন সিস্টেম স্কুল ইন হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে ওয়েপন সিস্টেম স্কুল হায়দ্রাবাদে ওপেন করা হয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স সেটা তৈরি করেছে। সুজাতা সৌনিক বিকাম ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রথম মহিলা চিফ সেক্রেটারি হচ্ছেন সুজাতা সৌনিক। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ যেটা জর্ডনে অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে ভারত কিন্তু প্রথম স্থানে রয়েছে। আন্ডার 23তে ভারত এখানে প্রথম স্থানে রয়েছে। ICICI ব্যাংক লঞ্চেস প্রিপেড সাফিরো ফরেস্ট কার্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এই কার্ডটা লঞ্চ করা হয়েছে। ইকোনমিক্সের ইম্পর্টেন্ট বিষয়, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যারা এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া মঙ্গোলিয়া জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নোম্যাডিক এলিফ্যান্ট, মেঘালয়তে এটা শুরু হচ্ছে। নোম্যাডিক এলিফ্যান্ট মেঘালয় শুরু হচ্ছে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে, এটাও গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। গ্লোবাল AI সামিট হতে চলেছে নিউ দিল্লিতে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য সামিট হতে চলেছে নতুন দিল্লিতে, জুলাই 3 এবং 4 নিউ দিল্লিতে। ইউনিয়ন মিনিস্টার কিষাণ রেড্ডি লঞ্চেস নির্মাণ পোর্টাল, নির্মাণ পোর্টালটা লঞ্চ করা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। শাহরুখ খান টু রিসিভ ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে এই অ্যাওয়ার্ডটা শাহরুখ খানকে দেওয়া হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ। লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল 77th এডিশন, ইন্ডিয়া সুপারস্টার গ্লোবাল আইকন শাহরুখ খান উইল বি অ্যাওয়ার্ডেড উইথ হিজ অনারারি লেপার্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। অনারারি লেপার্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা কিন্তু তাকে দেওয়া হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিক স্ক্রফ তিনি নেদারল্যান্ডের নতুন প্রাইম মিনিস্টার হচ্ছেন, গুরুত্বপূর্ণ। ডিক স্ক্রফ। হার্দিক পান্ডিয়া বিকেম ফার্স্ট ইন্ডিয়ান টু অকুপাই দ্য নাম্বার 1 স্পট ফর T20 ন্যাশনাল অলরাউন্ডার। তো T20 অলরাউন্ডার প্রথমবারের জন্য নাম্বার 1 পজিশনে হার্দিক পান্ডিয়া উনি এসেছেন বর্তমান সময়। পি গীতা রিসিভ ইনাগুরাল কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড। তো কে সরস্বতী আম্মা অ্যাওয়ার্ড এটা পি গীতা উনাকে দেয়া হয়েছে। ফ্রিডম এজ মিলিটারি এক্সারসাইজ ইন নিউজ। ফ্রিডম এজ এই মিলিটারি এক্সারসাইজটা গুরুত্বপূর্ণ। সাউথ কোরিয়া, US এবং জাপান এটা এই ট্রাইল্যাটারাল মাল্টি ডোমেন এক্সারসাইজ, এটা ফ্রিডম এজ, এই তিনটে দেশের মধ্যে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সাউথ কোরিয়া, আমেরিকা এবং জাপানের মধ্যে। ফুড কোঅপারেশন অফ ইন্ডিয়া প্রকিওর 266 LMT হুইট ইন RMS 24-25। 266 লাখ মেট্রিক টন গম রবি মার্কেটিং সিজনে 2024-25 এটা কিন্তু ফুড কর্পোরেশন ইন্ডিয়া প্রকিওর করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। 22 লাখ ফার্মার তারা বেনিফিট পাবে এখান থেকে প্রকিউরমেন্টের জন্য। 61 লাখ ক্রোড় টাকা এটা কিন্তু তারা সরাসরি তারা পেয়ে যাবে। তো এই স্কিমটা গুরুত্বপূর্ণ। নেক্সট, জাস্টিস বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি উনি ঝাড়খণ্ডের হাইকোর্টের নতুন চিফ মিনিস্টার হচ্ছেন, বিদ্যুৎ রঞ্জন সারেঙ্গি।
সিল নগু উনি চিফ জাস্টিস হচ্ছেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের, জাস্টিস সিল নগু। কের স্টামার বিকাম নেক্সট প্রাইম মিনিস্টার অফ ইউকে, এটাও গুরুত্বপূর্ণ, আমরা আগেই দেখেছি কের স্টামার উনি ইউকের পরবর্তী প্রাইম মিনিস্টার হচ্ছেন। হেমন্ত সোরেন ইজ দ্য চিফ মিনিস্টার অফ ঝাড়খণ্ড ফর দ্য থার্ড টাইম, হেমন্ত সোরেন তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন। সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট আস্তানাতে অনুষ্ঠিত হচ্ছে। বেলারুস অফিসিয়ালি জয়েন্ট সংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন, বেলারুস জয়েন করেছে এসসিওতে। ডিফেন্স প্রোডাকশন রিচেস আ রেকর্ড 1.26 লাখ ক্রোড় 2023-24। ডিফেন্স প্রোডাকশন, এটা এত টাকার ডিফেন্স প্রোডাকশন হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার হাইয়েস্ট এভার প্রোডাকশন অফ ডিফেন্স ইকুইপমেন্ট অ্যান্ড প্রোডাক্ট ইন এনি ফাইন্যান্সিয়াল ইয়ার, এটা সবচেয়ে বেশি রেকর্ড এক পরিমাণ এখানে প্রডিউস করা হয়েছে। আলবানিয়া ওয়ার্ল্ড রিনোড নোভেলিস্ট ইসমাইল কাডরে ডায়েড অ্যাট 88, সম্প্রতি উনি প্রয়াত হয়েছেন, আলবানিয়ার ওয়ার্ল্ড রিনোড নোভেলিস্ট। বিপিসিএল পার্টনার উইথ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন ফর প্রিন্সিপাল স্পন্সর, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে স্পন্সরশিপের জন্য বিপিসিএল পার্টনার করেছে। ডুরান্ড কাপ 27 জুলাই 2024 থেকে হতে চলেছে, 133তম এডিশন। ডুরান্ড কাপ ম্যাচেস উইল বি কলকাতা, আসাম, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গাতে এখানে ডুরান্ড কাপ খেলা হবে। এশিয়াজ অ্যান্ড ইন্ডিয়াস ওল্ডেস্ট ক্লাব বেসড ফুটবল টুর্নামেন্ট, এটা কিন্তু উইল এন্ড অন 31 আগস্ট 2024। ফাইনাল খেলা হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা হচ্ছে সল্টলেক স্টেডিয়ামে কলকাতায়, এটা ফাইনাল খেলাটা হবে। মোহনবাগান সুপার জায়ান্টস দ্য রিগনিং চ্যাম্পিয়ন হু ডিফিটেড ইস্ট বেঙ্গল লাস্ট ইয়ার টু লিভ দ্য ট্রফি। তো গত বছরে ডুরান্ড কাপ মোহনবাগান জিতেছিল ইস্ট বেঙ্গলকে হারিয়ে। তো এটা একটা অতি পুরাতন খেলা, এশিয়ার সবচেয়ে পুরাতন খেলা, যেহেতু এটা ক্লাব বেসড ফুটবল খেলা, এশিয়ার সব থেকে পুরাতন, তো এটা কিন্তু সেজন্য আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং স্ট্যাটিকে জিজ্ঞাসা করে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, এবং এটা একটা প্রেস্টিজিয়াস পুরাতন একটা টুর্নামেন্ট। তো এর সাথে সাথে গুরুত্বপূর্ণ নিউজ, এডিটোরিয়াল, কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।